যে ভারতবর্ষ এক সনাতন ধর্মের দেশ, সেই সঙ্গে আমার রাজ্যকে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলার যে অবস্থান ছিল 1 নম্বরে, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমরাও পশ্চিমবঙ্গবাসী হিসাবে পশ্চিমবাংলাকে মোদিজির হাতে তুলে দিতে চাই। আপনি একজন এমএলএ, তখন কি আপনি এইটার ব্যাপারে কোথাও কোনো বলেছেন যে আমাদের দলের কেউ যদি আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সম্বন্ধে কোনো কিছু বলে থাকে, আমি তার প্রতিবাদ করছি। যারা কোর্ট মানেন না, যারা সুপ্রিম কোর্ট মানেন না, হাইকোর্ট মানেন না, রাষ্ট্রপতিকে মানেন না, তাদের মতো পার্টি করার মানসিকতা আমার নেই। প্রচারে নেমে মানুষ কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব মানুষের জনজোয়ার সামনে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা এলাকাতে, শহরে এবং প্রত্যেকটা প্রত্যন্তর গ্রামেও বাড়ি বাড়ি একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। বলছি, বিজেপি বিধায়কগুলো তো দুর্নীতি করতে পারবেন না, তবু কেন সব ঝামেলার মধ্যে জড়ালেন? এটাই তো মূলত আদর্শ আমার। আমি 40 বছর ধরে ভারতীয় জনতা পার্টির আদর্শগত লড়াই, সনাতন ধর্মের প্রতি ওনাদের আস্থা এবং ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে 1 নম্বর জায়গায় প্রতিষ্ঠিত করার যে লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ প্রথম থেকে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন, সেটাই আমার মনের মধ্যে অন্তর্নিহিত ছিল। আমি সেটাই চাই যে দল দুর্নীতির থেকে দেশের উন্নতিকে অগ্রাধিকার দেয়, পার্টির থেকে নেশানকে আগে রাখে এবং সারা ভারতবর্ষকে একটা সূত্রে একটা সূত্রে আবদ্ধ করে সারা পৃথিবীর দরবারে পৌঁছাতে পারে যে ভারতবর্ষ এক সনাতন ধর্মের দেশ। এখানে আমরা সবাইকে মিলেমিশে একসঙ্গে বসবাস করি, সমস্ত ধর্মকে আমরা সম্মান করি। ধার্মিক ভাবাবেগে কারোরই আঘাত করা উচিত নয়। সে মানুষের রাইট, কে কী ধর্ম আচরণ করবে, কিন্তু ধর্ম সবাই পালন করার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিকে আমার মনে হয়েছে আদর্শগতভাবে ভারতীয় জনতা পার্টি সঠিক, এবং সেই ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আজকে বিজেপির সঙ্গে নিজেকে সংযুক্ত করেছি। আমার দেশকে, সেই সঙ্গে আমার রাজ্যকে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলার যে অবস্থান ছিল 1 নম্বরে, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। সেই জায়গায় পৌঁছানোর জন্য মোদিজির নেতৃত্বে সারা পৃথিবীতে যে কর্মকাণ্ড চলছে, তাতে মোদিজির যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির জন্য আমরাও পশ্চিমবঙ্গবাসী হিসাবে পশ্চিমবাংলাকে মোদিজির হাতে তুলে দিতে চাই, যাতে আমরা এই অন্ধকারময় যে সন্ত্রাসময় যে রাজ্য সরকার চালাচ্ছে, তার বিদায় হয়। বলছি যে একের পর এক যে কেন্দ্রীয় প্রকল্প আছে সেগুলোর নাম পরিবর্তন করে এই সরকার চালাচ্ছে, আপনারা কি মানুষকে বোঝাতে পারছেন সেগুলো? আমরা অনেক ক্ষেত্রে বোঝাতে পারছি, এখনও আমাদের ঘাটতি আছে। আমরা ডোর টু ডোর প্রচারে সে কথাই বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত প্রপোজাল, যে সমস্ত পরিকল্পনা রাজ্য সরকার আমাদের মহামান্য মাননীয়া সেগুলোকে ওনার নিজের বা রাজ্য সরকারের বলে প্রতিপন্ন করছে। সাধারণ মানুষ যারা গ্রামের মধ্যে থাকেন, হাইলি এডুকেটেড নন বা উচ্চশিক্ষিত নন, ওনাদের কাছে এতদূর চিন্তাভাবনা করার কোনো সময় নেই। কিন্তু দীর্ঘদিন আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক, বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবাংলায়, ওনারা সুন্দরভাবে নানাভাবে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিচ্ছেন যে প্রকল্পগুলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা সরকার নিজেদের প্রকল্প বলে চালাচ্ছেন, সেটা যে আসলে ভারত সরকারের প্রকল্প, এটা 90% মানুষ এখন জেনে গেছেন। সেই জন্য মানুষ ওনাদের কাছ থেকে সরে আসছেন এবং আর কিছুদিনের মধ্যে ওনারা পেছনে কাউকে দেখতে পাবেন না।
এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। বলছি সাংগঠনিক শক্তি না ব্যক্তিগত করিশ্মা, ভোটে জিততে গেলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সাংগঠনিক শক্তি, তারপরেই প্রার্থীর পরিচয়, প্রার্থীর গুডউইল, প্রার্থীর পাওয়ার, প্রার্থীর ক্ষমতা, প্রার্থী কতখানি সামাজিক সুরক্ষার জন্য প্রার্থীর অবদান কী, প্রার্থীর যেখানে বসবাস করেন তা সেই সহ সমগ্র পশ্চিমবাংলার বা আমাদের সমস্ত মহিষাদলবাসীর প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা ইনস্টিটিউশন, সেগুলোতে সামগ্রিকভাবে যোগদান, এটাই হচ্ছে সবথেকে প্রার্থীর বড় যোগ্যতা। তাহলে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়। একটা ক্লাব, একটা মন্দির, একটা সাংস্কৃতিক মঞ্চ মানুষকে একত্রিত করেন। সেখান থেকে প্রার্থী হিসাবে আমি আমার পূর্ব পরিচয় বা আমি আমার যে পরিকল্পনা সেগুলো জানাতে পারবো। প্রার্থীর পরিচয় এবং প্রার্থীর ক্যারিশমা একদম নগণ্য নয়, কিন্তু সর্বোপরি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ এবং ভারতীয় জনতা পার্টির যারা পশ্চিমবাংলাকে চালাচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রার্থীর কাছে ওনাদের ইনফরমেশান পৌঁছে যাচ্ছেন। সেন্ট্রাল নেতৃত্বও আমাদের কাছে আসছেন, আমাদের ভুলভ্রান্তি ওনারা সুন্দরভাবে পরিবর্তন করছেন। আমরা ভুল করতেই পারি, কিন্তু ওনারা সেই ভুলভ্রান্তিগুলো সঙ্গে সঙ্গে দূর করছেন এবং আমরাও সেই ভুলভ্রান্তিগুলো নিজেদের তরফ থেকে শুধরে নিচ্ছি। আমি আশাবাদী আমরা আর কয়েকদিনের মধ্যে প্রচারের তুঙ্গে পৌঁছব এবং তখন আপনারা সবাই দেখবেন যে আমাদের যারা অপোনেন্ট পার্টি ওনাদের পিছনে মানুষ নেই। কারণ প্রত্যেকটা মানুষের অন্তরে একদম সুন্দরভাবে স্থান করে নিয়েছে বদল চাই, বিজেপি তাই, বদল চাই, বিজেপি তাই, বদল চাই, বিজেপি তাই। বিজেপি পারবে প্রত্যেকটা মানুষের নিত্য নৈমিত্তিক যে রিকোয়ারমেন্ট দরকার, সাহায্য বা শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, সমস্ত কিছুই যেটা ওনারা নিজেদের প্রাপ্য অধিকার বলে মনে করেন সেগুলো ওনাদের কাজ পর্যন্ত পৌঁছে যায়। বলছি ভোটে জেতার পরে আপনার কেন্দ্রের প্রথম দুটি কোন কাজ করার উচিত বলে মনে করেন? আমার ভোটার কেন্দ্রের সবথেকে বড় জিনিস এটা, মহিষাদল শহরের মধ্যে আজ 50 বছর আগে আমি যা দেখেছি তার সেরকম 10%ও পরিবর্তন হয়নি। সবথেকে বড় ক্ষতি হচ্ছে মহিষাদলের যে পুরনো বাজার, সেই বাজারে প্রান্তিক ব্যবসাদার থেকে বড় যারা ব্যবসায়ী তাদের যাতায়াত, তাদের দোকানের সামনে বা ব্যবসার সামনে চলার মতো পথটুকুও নেই। এগুলোকে সংস্কার করা, সর্বোপরি জল নিকাশি ব্যবস্থা, এই জল নিকাশি ব্যবস্থা ঠিক না হলে বৃষ্টির সময় পুরো মহিষাদল বাজার কেউ চলতে পারে না, জলের তলায় তলিয়ে যায়। মহিষাদলের বিখ্যাত একটা ক্যানেল আছে, হিজলি ক্যানেল। সেই ক্যানেল আমরা যখন আজ থেকে 50 বছর আগে দেখেছি, ওই ক্যানেল দিয়ে বড় বড় বোট আসতো, মালদা, মুর্শিদাবাদ, সারা ভারতবর্ষের নানা জায়গা থেকে সামগ্রী আসতো একটা বিজনেস কেন্দ্র হিসাবে। সেটা লুপ্তপ্রায়। ওই ক্যানেলের দুপাশেই আমাদের বিধানসভার এরিয়া। ওই ক্যানেলের উপরে একটার পর একটা বাঁশের ব্রিজ, যে কোনো মুহূর্তে সেই ব্রিজ ভেঙে পড়তে পারে, মানুষের প্রাণহানি হতে পারে। এদিকে বিশেষ নজর দিতে হবে যাতে হিজলি ক্যানেলের উপরে অ্যাটলিস্ট 4 কিলোমিটার অন্তর আপ টু 13 বিঘা পর্যন্ত যাতে পাকার সেতু তো নির্মাণ করা যায়, এটা অত্যন্ত জরুরি। আর মহিষাদলের যে রাজবাড়ি, এই রাজবাড়ির বিরাট সংরক্ষণ হওয়া প্রয়োজন। এটাকে হেরিটেজ হিসাবে ঘোষণা করার জন্য আমি যদি জয়ী হতে পারি, আমি আমার প্রস্তাব যথোপযুক্ত জায়গায় রাখব এবং মহিষাদল রাজবাড়ির সামগ্রিক উন্নয়ন, যাতে জোর করে জমি দখল করে সেখানে নানা রকম অসামাজিক কাজকর্ম যাতে কেউ করতে না পারে, এটার উপরে সর্বোপরি আমাদের লক্ষ্য থাকবে। বলছি এখানে যিনি তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছে তিনি বলছে যে উনি পঞ্চায়েতে দাঁড়িয়ে উনি রাজনীতি
এরপরের পরিকল্পনা গ্রামীণ সড়ক যোজনা। প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনাকে আমাদের রাজ্যের সড়ক যোজনা হিসেবে নাম দেওয়া হচ্ছিল। সেটা অনেক ফাইট করার পর, অনেক চেষ্টা করার পর আস্তে আস্তে সেটা পরিবর্তন হচ্ছে। ইটামগড়া অঞ্চলে বা সতীশ সামন্ত অঞ্চলে বা সামগ্রিক যে গ্রামীণ এলাকার যে রাস্তা, সেই রাস্তার বেহাল দশা, সেই সমস্ত রাস্তা আমাকে সংস্কার করতে হবে যাতে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে। যারা ভ্যান পুলার, যারা রিক্সা চালক, যারা অটো চালক, তারা ওইগুলো করে তাদের জীবিকা নির্বাহ করে, সেগুলোর যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারে, মানুষ যাতে সেই সুবিধাটা নিতে পারে, তার জন্য যথেষ্ট প্রয়াসের দরকার এবং এটা আমি সর্বতভাবে চেষ্টা করব। আমি ইটামগড়া অঞ্চলের 1 এবং 2 প্রায় পুরো এরিয়াটা ঘোরা হয়ে গেছে। কোথাও পিচ তো নেই। যে ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তার কোনো কোয়ালিটি নেই, ভেঙে তছনছ হয়ে গেছে, ইট বেরিয়ে গেছে। সাধারণ মানুষ চলতে গেলে প্রত্যেকটা স্টেপে হোঁচট খাচ্ছে, যে কোনো মুহূর্তে তাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা সম্ভব হতে পারে না। এবং এইগুলো মূলত যে অর্থ বরাদ্দ হয়, সেই অর্থ বরাদ্দ যেটা গভর্নমেন্ট করে থাকে, সেটার 50%ও কাজ করে না। বাকি পয়সাটা নানারকমভাবে পাচার হয়ে যাচ্ছে। যারা কন্ট্রাক্টর প্রথমেই কাজ পেলে তাদেরকে 30% একটা জায়গায় জমা দিতে হবে, সেটা আপনারা ভালো করে জানেন কোথায়। তার পরবর্তীকালে প্রত্যেকটা স্টেপে টাকা আসবে, আপনাকে একটা করে অ্যামাউন্ট পার্টি ফান্ডে দিতে হবে। তাহলে রাস্তা করার যে কাজকর্ম করার যে বাজেট, সেখান থেকে যদি অর্ধেকের 50% পয়সা খরচ না করে কাটমানি হিসাবে চলে যায়, সেই রাস্তা বেশি দিন চলতে পারে না। আমি একজন কন্ট্রাক্টর হিসাবে বলতে পারি, সঠিক কাজকর্ম, কোয়ালিটি মেনটেন এবং সঠিক মেটেরিয়ালস ব্যবহার করলে এই রাস্তা এত সহজে নষ্ট হয় না। এগুলোর উপরে আমার সজাগ দৃষ্টি থাকবে। বলছি যে যিনি যিনি আমরা বিরোধী দলের তৃণমূলের প্রার্থী, তিনি বলছেন যে আপনি কোনোদিন রাজনীতি করেননি, কোনো পঞ্চায়েতে জিতেননি, আপনি মানে কিছু করেন, তাও উড়ে এসে জুড়ে বসে দেখুন। আমি উড়ে এসে জুড়ে বসেছি কি বসিনি সেটা ভারতীয় জনতা পার্টি চিন্তা করুক। উনি ওনার কথাটাই চিন্তা করুন। উনি যে পার্টিটা করেছেন, আমি পার্সোনাল অ্যাটাক করতে চাইছিলাম না, তবুও একটা আমি বলছি, উনি পার্টি করেন, বয়সে আমার থেকে অনেক ছোট, আমার ভাই। উনি কখনো কংগ্রেস করেছেন, কখনো তৃণমূল কংগ্রেস করেছেন। আমার বাড়িতে ওনার যাতায়াতও ছিল। উনি আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমি একটা ওনাকে পার্সোনাল অ্যাটাক করব না, কিন্তু ওনার মতো যে পার্টিটা শিক্ষা চুরি করছে, যে পার্টি খাদ্য সামগ্রী চুরি করছে, যে পার্টি ছাত্র সমাজের ক্ষতি করছে, আমাদের সনাতন ধর্মের ক্ষতি করছে, সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে হিন্দু ধর্ম বলে মানতে চান না, ওনাকে আমার কোশ্চেন বা প্রশ্ন একটাই, আপনি একজন এমএলএ, তখন কি আপনি এইটার ব্যাপারে কোথাও কোনো বলেছেন যে আমাদের দলের কেউ যদি আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সম্বন্ধে কোনো কিছু বলে থাকে, আমি তার প্রতিবাদ করছি? কারণ সেই প্রতিবাদ করার ক্ষমতা ওনার মধ্যে নেই। কারণ উনি যেদিন প্রতিবাদ করবেন, তার পরের দিন ওনার কোনো পদ থাকবে না। আপনি বলুন, আপনারা ওনাকে জিজ্ঞাসা করুন, যখন ওনাদের দলনেত্রী বা একজন সাংসদ বলছেন যে যারা তৃণমূলকে ভোট দেয় না তারা হিন্দু নয়, তারা বাঙালি নয়, বাংলায় থাকার তার কোনো অধিকার নেই। উনি কি তার কোনো কাউন্টার দিয়েছেন? আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বে আছেন, আমাদের মোদিজি বা অমিত শাহজি কোনো দিন বলেছেন যে যারা বিজেপিকে ভোট দেবে না তাদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই? কোথাও দেখাতে পারবেন উনি? ওনাকে কোশ্চেন করুন যে এই যে চাকরি চুরি, যাদের চাকরিটা চলে গেল, তারা বিয়ে থা করে সংসার করে ছেলে সন্ততি নিয়ে ভালোভাবে জীবনযাপন করছিলেন, তাদের অবস্থা কোথায়? কেন উনি কোথাও দাঁড়িয়ে বলছেন না যে না আমরা ওদের চাকরি ফিরিয়ে দেবো?
একবার তো বলেছিলেন এখনও বহু চাকরি কমসে কম 45 থেকে 50,000 চাকরি যে কোনো মুহূর্তে ক্যান্সেল হবে। এটা ভারতীয় জনতা পার্টির করবেন না, এটাতে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই। যা ভূমিকা কোর্টের, যারা কোর্ট মানেন না, যারা সুপ্রিম কোর্ট মানেন না, হাইকোর্ট মানেন না, রাষ্ট্রপতিকে মানেন না, তাদের মতো পার্টি করার মানসিকতা আমার নেই। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।